যে সরকারটি ছিল সেই সরকারটি পপুলার যে ম্যান্ডেট সেই পিপুলের ম্যান্ডেট ছাড়াই বেশ কয়েকটি ইলেকশন তারা করেছিল এবং তাদের এক ধরনের জাস্টিফিকেশন দরকার ছিল সেই অথরিটারিয়ান রুলটাকে কন্টিনিউ করার জন্য। যে কারণে ভারতের মতো একটি প্রতিবেশী দেশ যেটি গুরুত্বপূর্ণ এই জিওপলিটিক্সে এই রিজিওনাল পলিটিক্সের জন্য তাদের এক ধরনের অ্যাপ্রুভাল তাদের দরকার ছিল। এখন যখন আমরা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বিশ্লেষণ করছি তখন দুইটা বিষয় আমাদের দেখা উচিত। একটা হচ্ছে আগের মতো আমরা একটা অসম চুক্তির বা অসম সম্পর্কের দিকে ফিরে যাব কিনা যেখানে আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে। আরেকটি হচ্ছে আবার এর হচ্ছে উল্টো দিকে, কয়েনের উল্টো দিকের আরেকটা বিষয় রয়েছে। আমরা ইদানিং দেখি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক গোষ্ঠী তারা যে কোনো কিছুর জন্য হচ্ছে ভারতকে দায়ী করে। বিএনপির সাথে সবসময় একটা টানাপোড়েনের সম্পর্ক আছে ভারতের। আপনার কাছে কি মনে হয় সেই জায়গাটায় সহজ হলো কি সম্পর্ক? ইলেকশনের আগেও এবং ইলেকশনের থেকে এখন পর্যন্ত আমাদের অনেক শীর্ষস্থানীয় নেতাকে আমাদের এখনকার যে বিরোধী দল বা বিরোধী দলীয় যে জোট সেই অ্যালায়েন্স থেকে, জামাত এনসিপি অ্যালায়েন্স থেকে অনেক নেতাকে ইন্ডিয়ার এজেন্ট বলা হচ্ছে। আমরা যদি ভারতের কাছে ভালো জ্বালানির একটা ভালো ডিল আমরা পাই, একইভাবে আমরা যদি চায়নার কাছে পাই, আমরা রাশিয়ার কাছে পাই, তাহলে আমাদের অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য যে মিত্র রয়েছে সেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা যেখানে আমরা বেস্ট ডিলটা আমরা পাবো আমাদের জনগণের স্বার্থে সেটি আমরা গ্রহণ করব। এবং এর আগের যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো সেই রকম আমরা অসম চুক্তির দিকে কখনো যাব না। কিন্তু তার মানে এই না যে আমরা ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখবো না বা ভারতকে আমরা কোনোভাবে আমাদের দুইটা দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আমরা একটা হল্টে রাখবো। সেইটা যদি আমরা করতে যাই তাহলে আমার কাছে মনে হয় যে এটা বোকামি হবে। কিন্তু সময় এখন আমাদের এসেছে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমরা কিভাবে অন্যান্য দেশের সাথে আমরা বাণিজ্য করতে পারি, অথবা ভারতের যে ভূখণ্ডগুলো রয়েছে যেখানে অন্যান্য জায়গায় তাদের অন্য রাজ্যের সাথে তাদের অ্যাক্সেস কম আছে সেখানে আমাদের বাণিজ্য আমরা কিভাবে করতে পারি। যেমন ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমরা নেপাল থেকে কিন্তু আমরা সস্তায় আমরা হাইড্রো পাওয়ার আমরা নিয়ে আসতে পারি। আমাদের মতো এরকম লিথল বর্ডার আর পৃথিবীতে খুব কমও রয়েছে যেখানে হচ্ছে লিথল উইপন ব্যবহার করে মানুষকে মানে বর্ডার ইলিগালি ক্রস করার জন্য মারা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। এখন যদি ভারত মনে করেন যে একটি স্বাধীন দেশের হচ্ছে একজন যিনি অপরাধী তাকে সেখানে তারা একটা অনির্দিষ্টকালের জন্য রেখে দিবেন, তাকে আশ্রয় দিবেন, তাহলে সেটা সম্পর্ক উন্নয়নে একটা বড় বাধা। তারা যেটা আমাদেরকে বলতে পারে যে তারা আশা করে যে একটা ফেয়ার হচ্ছে একটা ট্রায়াল হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে তারা সবসময়ই বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, বাইলেটারাল রিলেশনে তাদের যতগুলো এগ রয়েছে, ডিম রয়েছে, সব তারা একটা ঝুড়িতে সবসময় রাখে, সেটা আওয়ামী লীগের ঝুড়ি। কিন্তু তাদের এখন আমার কাছে মনে হয় তারা এখন বুঝতে শুরু করেছে যে আরও অনেকগুলো ঝুড়ি কিন্তু বাংলাদেশে রয়েছে, যাদের সবচেয়ে বড় ঝুড়িটি হচ্ছে এইবার গভর্নমেন্ট ফর্ম করেছে, যে তারা এই সুযোগটা তাদের গ্রহণ করা উচিত যে আওয়ামী লীগ ছাড়াও এইখানে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যে রাজনৈতিক দলগুলি মূলত সবচাইতে বেশি পপুলার সাপোর্ট পায়। এখন এটা ইন্ডিয়ান পলিসি মেকারদের কাছে প্রশ্ন যে তারা বাংলাদেশের সাথে আসলেই মিনিংফুল সম্পর্ক উন্নয়ন করতে চায় কিনা। অনেকেই যারা তীব্র ভারত বিরোধী, তো পুরো একটা দেশের বিরোধী যারা, তারা বলার চেষ্টা করেন যে ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখার কোনো দরকার নাই। কিন্তু তারা আসলে মানে বৈশ্বিক রাজনীতি সম্পর্কে আসলে সেরকম ধারণা হয়তো রাখেন না, কারণ দুইটি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি থাকলেও এক ধরনের সম্পর্ক থাকে। ভারত পাকিস্তান কার্ড খেলাটা, এই মানে বিরোধিতাটা আসলে কোন বিরোধিতা? বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুইটি ফ্যাক্টর সবসময় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি সেখানে বাংলাদেশ ফ্যাক্টরও এবং পাকিস্তান ফ্যাক্টরও একটা বড় কাজ করে। তো এইখানে ভোটের রাজনীতি রয়েছে, এখানে একটা বাইনারি ডিভিশন তৈরি করার একটা প্রক্রিয়া রয়েছে। কারণ বাংলাদেশের মধ্যে যারা এই বিরোধিতা খুব বেশি করতে পারলে লাভবান হয়, সেটা ভোটের রাজনীতিতে হোক, তাদের যে কৌশলগত রাজনীতি সেই রাজনীতির জন্য হোক, তারা ধর্ম ইস্যুটাকে অনেক বেশি ফোকাস করে। আমি যখন ভারত বিরোধিতার কথা বলি তখন কিন্তু আমি সবসময় জিওপলিটিক্যাল কারণগুলোর কথা বলছি, যে আমার দেশের এইসব বৈষম্যমূলক নীতির কারণে আমি ভারতের নীতিগুলো আমি অপছন্দ করছি। অন্য ধর্মের মানুষদের নিগৃহীত করা, তাদের হ্যারাস করা, তাদের নানাভাবে
অত্যাচারের মুখোমুখি করা এবং সেটাকে পুঁজি করে ভোটের রাজনীতিতে গেইন করা, সেটা আমরা দুইটা দেশের মধ্যে এই টেন্ডেন্সি দেখছি। আমরা তাদের উপরে ডিপেন্ডেন্সি কমাতে পারবো কিনা সেটার জন্য আমাদের অল্টারনেটিভ ইম্পোর্টের নানা রকম ক্ষেত্র আমাদের চিন্তা করা উচিত, যে কারণে আমাদের ফার ইস্টেও তাকানো দরকার। অর্থাৎ এখনকার পৃথিবীতে আমরা শুধুমাত্র ভারতের উপরে নির্ভরশীলতা রাখার কোনো প্রয়োজন নাই, কিন্তু একই সাথে ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা আমরা একদিনে শেষ করতে পারবো, করা দরকারও নাই। আমরা ভারতের সাথে আমরা এমন একটা পজিশনে যাওয়া দরকার যে তারা আমাদের চারিদিকে রয়েছে, এক ধরনের স্থল যে বেষ্টনী সেটা আমাদের রয়েছে। তার মানে এই না যে তারা আমাদের ফরেন পলিসির সিদ্ধান্তগুলো প্রভাবিত করবে। যে ভারত কিন্তু বন্ধুহীন হচ্ছে, আমরা দেখি যে তার নেইবার ফার্স্ট তার পলিসি হলেও এখন তার নেইবার লাস্ট হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে, আপনি মালদ্বীপসের দিকে তাকান, আপনি নেপালে যে সেখানকার জনগণের সাথে কথা বলেন, আপনি ভুটানে যান, পাকিস্তান তো রয়েছে, আর বাংলাদেশ, আপনি তার চারপাশে সমস্ত দেশেই কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু দে লুজিং দেয়ার গ্রাউন্ড। কিন্তু আমি মোর কনসার্ন হচ্ছে রিজিওনাল পলিটিক্স নিয়ে, কারণ বাংলাদেশের অবস্থানগত কারণে সেইখানে আমার কাছে মনে হয় যে ভারতের পলিসি এখনও বাংলাদেশের ক্ষেত্রে ভুল পলিটিক্স। কারণ বাংলাদেশের ক্ষেত্রে তাদের আরও ওপেন আপ হতে হবে। তারা শুধুমাত্র টিয়ার 1 ডিপ্লোমেসি তারা প্র্যাকটিস করছে, যে স্টেটের সাথে স্টেটের সম্পর্ক, কিন্তু টিয়ার 2 মনে করেন ট্র্যাক 2 যেটা আমরা বলি, ট্র্যাক 1 ডিপ্লোমেসিতে স্টেট টু স্টেট, ট্র্যাক 2 বা ট্র্যাক 3 ডিপ্লোমেসিতে আপনার পাবলিক ডিপ্লোমেসি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ জনগণের সাথে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে মানুষের পালসটা বুঝতে হবে যে আসলে কেন আমার এই পরিমাণ ভারত বিদ্বেষ বাংলাদেশে রয়েছে। মেইনস্ট্রিম মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে তারা ন্যারেটিভ তৈরি করেছে। পুরাটা শেখ হাসিনা পতনের পরে পুরাটা সময় ধরে যতগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এর আমরা উদাহরণ দেখি, সেটা খুবই আউটরেজিয়াস। হ্যাঁ, যে কিভাবে হচ্ছে একটা দেশের মেইনস্ট্রিম মিডিয়া অনেক ক্ষেত্রে, এটা পশ্চিমবঙ্গ শুধু না, একদম পুরো মেইনস্ট্রিম মিডিয়া তাদের পুরো ইন্ডিয়ার কিন্তু এটা করেছে। আমরা যে লাস্ট ইলেকশন হলো, সেই ইলেকশনের কাভারেজও আমি রিসেন্টলি দেখলাম যে একজন একটু কন্টিনিউ অ্যানালাইসিস করেছে। সেখানে দেখা যাচ্ছে যে 2024-এর যে ফার্স্ট ইলেকশন হয়েছিল, রিগড ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনকে তারা ডেমোক্রেসির একটা উদাহরণ হিসেবে দেখিয়েছে। আর যে ইলেকশনটা আসলে সবাই তাদের ভোটিং রাইটস হচ্ছে প্র্যাকটিস করেছে, ম্যান্ডেট দিয়েছে, সেই ইলেকশনকে তারা বলছে যে একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন। ভারতের দিক থেকেই আসলে মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তারা কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পিছপা না। এবং আমরা জানি, কারণ আমাদের বাস্তবতাও তাই, যে ইন্ডিয়ার মতো একটা দেশ যদি আমাদেরকে ভালো বাণিজ্যিক সুবিধা দেয়, তাহলে কিন্তু মানে এটা গ্রহণ করব না আমরা, সেটা কোনো গভর্নমেন্টই হয়তো করতো না। আমরা সম্পর্ক যদি দুইটা দেশের উন্নয়ন করতে চায়, তাহলে যে দেশটির হাতে রিসোর্স বেশি আছে, শক্তি বেশি আছে, তার আসলে রেসপন্সিবিলিটিটা বেশি। তার এই আগের যে অসম চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করে নতুন করে বাংলাদেশকে নানাভাবে সুবিধা দিয়ে এই সম্পর্কটা উন্নয়ন করার একটা সুযোগ কিন্তু এই দুইটি দেশের মধ্যে বায়লাটারাল রিলেশন কমপ্লিটলি নর্মাল হবে না। ভারতকেও এটা বুঝতে হবে যে এই পরিবর্তিত বাস্তবতায় এমন কোনো রাষ্ট্রপ্রধানকে তারা আশ্রয় দিতে পারেন না যার বিরুদ্ধে একটি পুরো দেশের জনগণের এক ধরনের ক্ষোভ রয়েছে এবং যিনি একটি গণহত্যার অভিযোগে অভিযুক্ত।